This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসতেই উত্তপ্ত দিনহাটা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ। রাস্তার উপর হাতাহাতিতে জড়ালেন নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ। প্রচার সেরে দিনহাটা হয়ে কোচবিহার আসার সময় নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে ধরার চেষ্টা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের ছত্রভঙ্গ করে সিআরপিএফ লাঠিচার্জ করে। উদয়ন গুহর জন্মদিন পালনকে কেন্দ্র করে দিনহাটায় জড়ো হয়েছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। তারাই নিশীথের কনভয়ের সামনে আসে বলে অভিযোগ। এরপরই নিশীথ প্রামাণিকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল কর্মীদের। যদিও কনভয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুই মন্ত্রীর বচসায় মাথা ফেটেছে দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের। আক্রান্ত বিজেপির জেলা সভাপতিও। নিশীথের কনভয়ে হামলার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। উদয়ন গুহর উপর আক্রমণের প্রতিবাদে আজ 24 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক তৃণমূলের। ঘটনায় ডিজির কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। উদয়ন গুহ তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে। সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। এ সময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন, দিনহাটা কাল থেকে উত্তপ্ত হয়ে রয়েছে, আজকের কি পরিস্থিতি, কি আপডেট জানাও? দেখো, গতকালকেই বন্ধ ডিক্লেয়ার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে সকাল 6টা থেকে পরের দিন 6টা, অর্থাৎ 24 ঘন্টার দিনহাটা বন্ধ শুরু হয়েছে। কিন্তু সকাল থেকে অঝোরে বৃষ্টি ঝরছে গোটা জেলায়, ফলে বন্ধের তেমন কোনো প্রভাব, অর্থাৎ ক্রিকেটার বা কিছু এখনো কিন্তু সেই অর্থে নজরে পড়েনি। এমনিতেই বন্ধের মতো একটা অবস্থা চলছে, কারণ সকাল থেকে বৃষ্টির কারণে। তবে যে ঘটনাকে কেন্দ্র করে এই যে বন্ধ, সেটা কিন্তু এক প্রকার বলাই যায় যে গতকাল রাতেও আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি যে রাতভর একটা যথেষ্ট উত্তেজনা ছিল। আক্রান্ত হয়েছিলেন প্রচুর, এসডিপিও আহত হয়েছিলেন, তাকে চিকিৎসা করার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, তার মাথায় বেশ কয়েকটা সেলাই পড়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, সেটা কিন্তু এক প্রকার যথেষ্ট উত্তেজনা প্রবল। কারণ দিনহাটার যে ছবি বিগত দিনেও উঠে আসছিল সংবাদ মাধ্যমে, গতকাল কিন্তু সেটাই হয়েছে, ব্যতিক্রম কিছুই হয়নি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু তেতে উঠছে গোটা জেলার সঙ্গে দিনহাটা। কালকের ঘটনা কিন্তু তারই একটা প্রমাণ। বেশ, বারবার দেখা যাচ্ছে যে দিনহাটাতে এই দুজনের মধ্যে কিন্তু সমস্যা, ঝামেলা এবং মারামারি। আমরা কাল একেবারে পরিষ্কার দেখতে পেলাম যে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গেল। একেবারে গতকালকে যে ঘটনা, প্রচার সেরে বাড়ি ফিরবার সময়, দিনহাটা দিয়ে যাওয়ার সময় কিন্তু এই অসন্তোষ তৈরি হয়েছে, এই অশান্তি সৃষ্টি হয়েছে। এবং বিজেপি যেটা অভিযোগ করেছে, গতকাল গভীর রাতে বিজেপির জেলা সভাপতি তিনি আক্রান্ত হয়েছেন, তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, আমরা সেটা জেনেছি। তারপর রাতভর কিন্তু
এই কোচবিহার শহরে বেশ কয়েক জায়গায় পথ অবরোধ হয়েছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বৃষ্টি অঝরে চলে আসার কারণে কিন্তু তারা তখন সেই আন্দোলন থেকে সরে গেছেন। তবে গতকালকের যে ঘটনা, একটার পর একটা যে ঘটনা ঘটেছে, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার যে নির্বাচনের আগে দিনহাটা কিন্তু আবারও সেই দিনহাটাতেই ফিরে গেল। বেশ সময় নজর রাখো, পরিস্থিতির দিকে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টিএমসি প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ লোকপালের। তদন্ত করে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। ভোট মানে কি? ভোট মানে প্রতিশ্রুতির বন্যা এবং পাশাপাশি বিতর্ক। এই যেমন বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কর্মী সভায় সুভাষ বললেন, যে বুথ বেশি লিড দেবে সেখানেই উন্নয়ন তহবিল থেকে বেশি করে বরাদ্দ হবে। বিতর্কের মুখে অবশ্য অন্য যুক্তি সাজিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এবার বাঁকুড়ায় ডবলের লক্ষ্যে নেমেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। নাম ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কখনো টোটে উঠে জনসংযোগ সাধছেন, কখনো বাড়ি বাড়ি গিয়ে সাধছেন প্রচার। এরই মধ্যে দলের কর্মী বৈঠকে তিনি বলে বসলেন, যে বুথ বেশি লিড দেবে সেখানে উন্নয়ন তহবিল থেকে বেশি বরাদ্দ হবে। বাঁকুড়া পদ্মপ্রার্থীর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। 2014 লোকসভায় বাঁকুড়া 3 নম্বরে শেষ করলেও গত লোকসভা ভোটে তৃণমূলের হেভিওয়েট নেতা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে 1,74,000-এর বেশি ভোটে হারান বিজেপির সুভাষ সরকার। ভোটে জেতা 2 বছর পর কেন্দ্রীয় মন্ত্রী করা হয় তাকে। ভোটের আগে তার এমন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও সুভাষ সরকারের সাফাই কর্মীদের উৎসাহিত করতেই নাকি এমন বলছেন। এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ, যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী বিধি অনুযায়ী এমন প্রলোভন দেখানো যায় না। বিষয়টি কমিশনের নজরে আনবে ঘাসফুল শিবির। এই নিয়ে বিজেপি প্রার্থীকে বিঁধেছে কংগ্রেসও। ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। ওই জন্য এখন এই করে দেবো, ওই করে দেবো, এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে। ভারতবর্ষের প্রায় 69% মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তাদের জন্য কি উন্নয়ন হবে না ডাক্তারবাবু? এই মানসিকতা নিয়ে, এই সংকীর্ণতা নিয়ে যারা বাংলায় রাজনীতি করে তাদের হাতে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আলো হতে পারে না। এলাকার উন্নয়নের জন্য টাকা পান সাংসদরা। যে এলাকা থেকে লিড বেশি সেখানে এমপি ল্যাডের অর্থ বেশি বরাদ্দ হবে, আর যে এলাকা থেকে লিড আসবে না সেখানে কি অন্য ফল হবে? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এখনকার আরও একটা বড় খবরে। বাংলায় বাম কংগ্রেস জোটে এখনো কিছু সমস্যা মেটেনি। পুরুলিয়া আসন পেতে অনড় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস দুই পক্ষই। সিপিএম চায় পুরুলিয়া আসনে লড়াকু কংগ্রেস। হাবড়ার সভা থেকে সিপিএম ও কংগ্রেসকে একযোগে কটাক্ষ বিরোধী দলনেতার। সিপিএম পার্টিটাই উঠে গেছে, সিপিএম এর কিছুই নেই। কংগ্রেস বহরমপুরে ঢুকে গেছে, দূরবীন দিয়েও পাওয়া যাবে না। কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। মীনাক্ষী স্বয়ং শতরোগরা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে, সিরা ফুলে যাচ্ছে।
আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়েচুরি তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই। ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নেই, বাকিদের কথা আমি আর বক্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। এদিকে হাবড়ায় ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। মেয়ের অ্যাকাউন্টে 3.5 কোটি, নোট বদলের সময় 5 কোটি টাকা বদলেছেন স্ত্রী। নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা বিরোধী দলনেতার। এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে, তার স্ত্রী এমন দলের নেতার নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন। নাম কি? আমি আর বুঝব না কে বলেছিল, কোন বিখ্যাত বলেছি। কবে বিজেপির তৃতীয় দফার তালিকা প্রকাশ? থাকবে বাংলার 23 আসনের পদ্ম প্রতীকের প্রার্থীদের নাম। ব্যারাকপুর, দমদম, রায়গঞ্জ, বর্ধমান, দুর্গাপুর, দার্জিলিং, মেদিনীপুর আসনে বাড়তি নজর। দিব্যেন্দু অধিকারী কি টিকিট পাবেন? থাকবে কি কোনো চমক? এই তালিকায় দল বদলুদের কারো কারো প্রার্থী হওয়ার সম্ভাবনা? আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আশা করছি 22-23 তারিখ নাগাদ। কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন, তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। নজর রাখবো আরও এক গুরুত্বপূর্ণ খবরে। আজ কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ। তালিকায় থাকতে পারে বাংলার 12 আসনের প্রার্থীর নাম। সূত্রের খবর, অধীর রঞ্জন চৌধুরী সহ 12 প্রার্থীর নামে শিলমোহর হাইকমান্ডের।